খলিলুর রহমানের যে বক্তব্য, সে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে না, সে বলছে ইন্দোনেশিয়া কি করছে ওটা দেখেন। প্রথম কথা বলতে ভাই, আমরা তো ইন্দোনেশিয়ান না, আমরা বললাম বাংলাদেশি, কেমন? তো ইন্দোনেশিয়া কি করছে না করছে সেটা তো আমাদের মাথা ব্যথা না। আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ সেখানে রক্ষিত হয়েছে কিনা, আমাদের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে কিনা। এমন সত্যি কথা বলতে কি, আমি তো কোনো এক্সপার্ট না, কিন্তু যারা এক্সপার্ট এই ব্যাপারে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমি নিশ্চিত আপনারও চোখে পড়েছে সেগুলো, যারা ইকোনমিস্ট সবাই বলছে যে এটা একটা দেশ স্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি করেছে। এই কথা আপনার অনুষ্ঠানে আমি বলেছি, আমি লিখেছিও অনেকবারই। কিন্তু তাদের মধ্যে দেখেন, এই যে বিশেষ করে খলিলের ব্যাপারে দেখেন, তার মধ্যে একটা অ্যারোগেন্স লক্ষ্য করি, সে কোনো কিছু কেয়ারই করে না। হ্যাঁ, এখন কথা হলো যে তার এই শক্তিটা কোথায়। সে এটা বলতে পারতো যে আচ্ছা, এটা নিয়ে তো নানান কথাবার্তা হচ্ছে, ফলে অবশ্য সে যেহেতু এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী এখন, তো এই সরকার থেকে একটা বিবৃতি দেবে। এই সরকারের বিবৃতি দেখেন, দুইটা মন্ত্রী ইতিমধ্যে বলছে যে তারা এর মধ্যে তেমন কিছু, মানে বাংলাদেশ স্বার্থবিরোধী তেমন কোনো কিছু দেখছেন না। এটা দুইটা মন্ত্রী বলেছে। অতএব ওই খলিলের ভাষ্য বা ইউনুসের ভাষ্য যা, এই সরকার সেই একই কথা বলছে। আবার একজন আব্দুল মুক্তাদির চৌধুরী বাণিজ্য, তিনি বলছেন যদি যদি কোনো থেকে থাকে তবে এটা আলোচনা করার সুযোগ আছে এবং আমরা এটা তখন দেখব। কিন্তু কেউ কথা স্পষ্ট করে বলছে না যে আচ্ছা, এটা নিয়ে আমাদের একটা জাতীয় ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, এটা নিয়ে আমরা আলোচনা করবো। সংসদে এটা তুলতেই দিচ্ছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, রুমিন ফারহানা তিনি এটা নিয়ে কথা বলেছিলেন এবং টেকনিক্যাল গ্রাউন্ডে স্পিকার হাফিজ সাহেব সেটাকে বাদ দিয়ে করতে দিলেন না। তারপরে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে রুমিন ফারহানার পোস্টে আমি পড়লাম যে সে এটাতে নাকি নিয়ম আছে যে 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগে এই ইস্যুটা তোলার জন্য। তো সে 5 জন সদস্যকে অ্যাপ্রোচ করেছে, বিএনপি এবং জামাত মিলে, কেউ এটাতে রাজি হয়নি। কেমন? তো এখন মানে জিনিসগুলো একটা চিন্তা, মানে আমি খালি চিন্তা করি যে এটা কি ইউনুস সরকারের এক্সটেনশন কিনা। মানে এটা আমার কাছে কিন্তু খুবই আমাকে মানে দুশ্চিন্তা বলতে, যে যে লোকটার বিরুদ্ধে সারা দেশব্যাপী এখন ঘৃণা এবং একটা কোনো পজিটিভ কথা তার পক্ষে নাই। এই লোকটা যতদিন ছিল সে কতগুলো মানে বর্গীকে ভাড়া করে নিয়ে আসছিল বিদেশ থেকে, এবং প্রত্যেকের তার আখের গুছায় তারা মানে সুযোগ সুবিধা নিয়ে তারপরে তারা চলে গেছে এবং যেতে চাচ্ছিল না। এবং যেতে যে চাচ্ছিল না তার প্রমাণটা কি বলি শোনেন, তার নির্বাচন পিছানোর একটা ইয়ে করছিল। সালাউদ্দিন আহমেদ, এই বর্তমানে তারেক রহমানের পর যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মন্ত্রিসভা, তিনি নিজের মুখে বলছে যে আমরা অনেক কিছুতে, তাদের অন্তর্বর্তী সরকার অনেক কিছুতে রাজি হয়েছে এই কারণে যে নাইলে তারা ইলেকশন পিছায় দিবে এবং আমাদের একটা মানে নির্বাচনটা অনিশ্চিত হতো। তো তার মানে কি বোঝা যাচ্ছে দেখেন, যে এই ইউনুসের মধ্যে বা তার এই যে দলবলের মধ্যে এই এই ইলেকশনটাকে পেছানোর একটা পরিকল্পনা তাদের ছিল। তো যাই হোক, যেহেতু দেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছিল তাদের কার্যকলাপ, বিশেষ করে তাদের দুর্নীতি, তার স্বজনপ্রীতি, তার স্বেচ্ছাচারিতা আর এগুলো নিয়ে, যাই হোক এখন তাহলে এটা কি আমরা ধরে নেব যে এই সরকার, বিএনপি সরকার ইউনুসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না? আরো একটা কথা বলি, দেখেন এখন হামে মৃত্যু, হামটা তো মহামারী আকারে ছড়িয়েছে, 40,000-এর উপরে আক্রান্ত। আর ইতিমধ্যে 315 জন লাশ দেখলাম গতকালকে পর্যন্ত, 300 বাচ্চারা মারা গেছে। এবং দেখেন একটা শিশুর যন্ত্রণা, শিশুর কষ্ট, মানে আমাদের সবাই মানে বুক ভেঙে দেয় এগুলা, তাদের বাবা মার আর্তনাদ, হাহাকার। এটা নিয়ে সেদিন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বললেন যে এটার কারণ কেন হয়েছে, যে গত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং তার আগের সরকার টিকা সংগ্রহে মানে গাফিলতি করার ফলে এই পরিস্থিতির শিকার হয়েছে, এবং বলেছে যে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তার মানে কি এটা তার পানিশেবল, তাই না? তো এখন দেখেন, এটা যখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, তো উচিত ছিল কি ইউনুসকে জেলে নেওয়া। হাসিনা নিতে পারছে না, হাসিনা যেহেতু বিদেশে আছে। ইউনুসকে জেলে নেওয়া, তার স্বাস্থ্যমন্ত্রীকে জেলে নেওয়া, তারপরে ওই যে তার কি, তার তো উপদেষ্টা বিশেষ সহকারীতে 6 লাখ করে ফেলছিল সারা সরকার, কি সাইদুর রহমান না কি নাম, উনি আবার মানে ইয়ে দিচ্ছে কি, সাফাই গাইতেছে ফেসবুকে যে আমরা ওই ওখানে ওই প্রকিউরমেন্টে একটা দলাদলি হইতো এবং দুর্নীতির ওটা ভাঙতে চাইছিলাম। আরে বাবা, ভাঙতে চাইছিলাম, আমরা তো সবাই দুর্নীতির বিরুদ্ধে। ভাঙতে যখন চাইলা তখন তোমাদের একটা বিকল্প ব্যবস্থা করা করতে হবে যাতে করে এইরকম পরিস্থিতি না আসে, সেটা তো তুমি করলা না। এখন 315 জন বাচ্চা মারা গেছে, তাতে আমার কি, ওরা তো গরিব মানুষ কিংবা ক্ষমতাহীন, তাদের কথা কে চিন্তা করবে? কোন রতি মহারতির বাচ্চা মারা যেত, দেখতেন কি কি অবস্থা, মানে মিডিয়া ফাটা ফেলতো এটাকে। হ্যাঁ, মিডিয়াও সেরকমই মিডিয়া হয়েছে। তো খুবই দুঃখজনক ব্যাপারটা, এর সাথে মানুষের মনে সন্দেহ হচ্ছে তারেক রহমানের ইয়ে নিয়ে। তার মানে আপনি এই সন্দেহের কথা বললেন, আমরা কিন্তু আরেকটা
কিন্তু গুজব বলবো নাকি কি বলবো আমি জানি না, একটা আওয়াজ, একটা কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি নানা মুখে। তো আমি এটাকে গুজবই ধরে নিচ্ছি, কিন্তু গুজব ধরেও আমি কথা বলতে চাই। সেটা হলো যে কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসকে নাকি আগামীতে এই সরকার রাষ্ট্রপতি বানাতে পারেন, কারণ তাদের বলার পিছনে হয়তো অনেক হয়তো ভেবেছেন যদি খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো যেতে পারে, তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে সমস্যাটা, এবং এই ধরনের একটা চুক্তি হয়েছে কিনা এই ধরনের ষড়যন্ত্রের কথা অনেকে বলছেন। আমি ধরে নিচ্ছি এটা গুজব, কিন্তু আমার কথা যদি তেমনটি হয়, হলে কেমন হয় আসলে? না, সেটা তো আমি তো এটা কল্পনাই করতে পারছি না যে এইরকম একটা সর্বজন ঘৃণিত একটা ব্যক্তি মোহাম্মদ ইউনূস, এবং সে গত 18 মাসে যা করেছে দেশটাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এই লোককে যদি মানে রাষ্ট্রপতি করে, তা আমার তো মনে হয় দ্যাট উইল বি দি বিগিনিং অফ তারেক, এন্ড অফ তারেক রহমান। মানে ওইটাই কিন্তু মানুষ কিন্তু ইদানিং নানান রকমের প্রশ্ন তুলতে শুরু করেছে, এবং এটাকে কিন্তু আমি একেবারেই গুজব হিসেবে মানে উড়িয়ে দিচ্ছি না এই জন্য আমাকেও কয়েকজন বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে এই কথা, কিন্তু আমি আমি খালি চিন্তা করছি যে এটা মানে তারেক রহমান যেন মানে মানে কোনোভাবে এই মারাত্মক ভুলটা না করে তার নিজের স্বার্থে বা তার দলের স্বার্থে। কেন বলছি, মানুষের মনে কেন সন্দেহ হচ্ছে? প্রথম কথা হলো, ইউনূস সাহেবকে 1 বছরের এসএসএফ এর প্রোটেকশন কেন দিবে? এটা কেন? মানে মানে হ্যাঁ, উনি হয়তো যাওয়ার আগে এটা নিজের সই করছে, কিন্তু এই সরকার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে সেটা বাতিল করে, ঠিক আছে আগের আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাস পেয়েছে, আপনাকে আমরা 3 মাসের বেশি দিব না, এটা করতে পারতো। তারপরে মাঝে একটা খবর বের হলো যে তার এসএসএফ এর সুবিধা 6 মাস কমিয়ে এনেছে। পরে দেখলাম যে এটা ভুয়া খবর, মিথ্যা কথা। মানে সরকার থেকেও বলা হলো যে, সরকার থেকে কোনো কিছু বলে নাই, আর পত্রিকায় তারা দুঃখ প্রকাশ করেছে যে আমরা একটা ভুল খবর দিয়েছি, আমাদের কাছে সঠিক তথ্য ছিল। তো আপনি এই যে তাকে যে আপনি এই খুনের মানে তার বিরুদ্ধে হামে যত শিশুর মৃত্যু পর্যন্ত, এগুলো তো মার্ডার কেস, মানে এগুলো তো তার ইউনূসের বিরুদ্ধে তো খুনের মামলা হওয়া উচিত। এখন আপনি তাকে মানে সর্বোচ্চ স্থানে তুলে রেখে তাকে আপনি এখন পরিকল্পনা করতেছেন তাকে রাষ্ট্রপতি বানাবেন, এবং এটা কিন্তু একটা ভয়াবহ ভুল করতে পারে, ভয়াবহ। এটার মধ্যে পরিণতি কি হবে আমি কল্পনাই করতে পারছি। এবং ওই সরকারের সঙ্গে তাদের যে একটা মানে বোঝাপড়া ছিল বলে মনে হচ্ছে, নাহলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী কেন বানাবে, কি কারণে? আচ্ছা, তারপরে আশিক চৌধুরীকে কেন রাখবে সেখানে? আর ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার গেছে, অন্য 2 প্রেস মিনিস্টার কিন্তু অলরেডি চলে আসছে। তারা একজন তো লন্ডনে ছিল, সে বিবৃতি দিয়েছে যে আমাদের কোনো কাজ নাই এখানে, এবং টোটালি মানে একটা খামাখাই দেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা। কিন্তু ওয়াশিংটনে যে গেছে সে কিন্তু আসবে না। এখন এটাও কি মানে এই যে চুক্তির অংশ যে না ওকে কিছু বলা যাবে না? মানে আমি আমি মানে আমার খেই হারিয়ে ফেলতেছি। আচ্ছা, ভুলে যাওয়ার আগে আরেকটা কথা বলছে যে খলিলুর রহমানের চুক্তি নিয়ে বলছে যে ইন্দোনেশিয়াটা দেখেন, ভালো কথা। তো ইন্দোনেশিয়াতে একটা তো আমার দরকার নাই, কিন্তু কালকে এটার উপরে কল্লোল মোস্তফা বলে একজন উন্নয়ন বিষয়ক গবেষক আছে, তিনি একটা ফেসবুকে ওইটার উপরে একটা পোস্ট দিয়েছে যে আমি পাশাপাশি মালয়েশিয়াটা দেখতেছি। মালয়েশিয়া তো চুক্তি বাতিল করে দিচ্ছে, বলছে যে না এটা হবে না। হ্যাঁ, আমাদের উপরে যে ধরনের শর্ত চাপানো হয়েছিল এগুলোতে আমরা রাজি না। তো আমরা এখন বলবো কি মালয়েশিয়ার শক্তি আছে, মালয়েশিয়া তো আমাদের থেকে অনেক ছোট দেশ, যেভাবে ইকোনমিক্যালি বড় দেশ, কিন্তু আমরা আমাদের এই স্ট্যান্ডটা কেন নিতে পারছি না? অথবা প্রথম কথা হলো, আমি যে কথা কিছুদিন আগে লিখেছি, এটা 2-3 দিন আগে, যে আপনারা যে এই চুক্তিটা করলেন, আপনাদের পরে কোনো কি সারা দেশবাসী আপনাদের উপরে ঝাঁপায় পড়ছিল তাড়াতাড়ি করে চুক্তি করো? এটা কি বলছিল কেউ আপনাদের? আপনি তো তখন বলতে পারতেন, ইউনূস সাহেব বলতে পারতেন আমেরিকানদের, দেখো ভাই আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, আমাদের কোনো এখতিয়ারই নেই এটা। সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে যারা আসবে তোমরা তাদের সাথে দিক করবে, বিকজ আমাদের কোনো ম্যান্ডেট নেই, এটা পরিষ্কার কথা। কিন্তু তারা করলো দেখেন, কিন্তু সে নিজের থেকে ওই পোর্ট দিয়ে দেওয়া, এগুলো কিন্তু কোনো এজেন্ডাতেই এটা ছিল না। এজেন্ডাতে ছিল কি আইন শৃঙ্খলা ঠিক করবে, দেশের পরিস্থিতি ভালো করবে, ইকোনমিকটা ইয়ে করবে। এখন অনেকে বলে তুমি ইকোনমিকে অনেক ভালো করে দিচ্ছে। ইকোনমি যদি ভালো দিক করে থাকে, তাহলে বসুন্ধরার মালিকরা এত মানে কোটি টাকার মানে হাজার হাজার ঋণ নিছে, এটা করছে, শিক্ষা গ্রুপের ঋণ নিছে, তারপরে বড় বড় যে গ্রুপ, তাদের তো তুমি কিছু বলো, তুমি ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরাচ্ছ, এটা তো তাদের তুমি যদি সত্যিকার অর্থে তাদের শাস্তির ব্যবস্থা করতে, আমি তো জনগণ দেখতে পারতো যে না সত্যি করে। এখন তো লোকজনের কাছে শুনি বা বিভিন্ন যে ইউনূস তাদের সাথে সব টাকা পয়সা নিয়ে এগুলো করছে, এই জন্য তাদের তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সেই মামলাগুলো তারা আগাইতে দেয় না দুদককে। এটা কে করছে? এখন তারেক রহমান, না আমি এক্ষুনি বলে তারেক রহমানের কাছে আমার কাছে একটা অনুরোধ থাকবে তার কাছে, যে আপনি হ্যাঁ অনেক ভালো ভালো কথা বলছেন, ফ্যামিলি কার্ড এগুলো তো আমরা সমর্থন করতেছি, কিন্তু এমন কোনো কাজ করেন না যাতে করে মানুষের
আপনাদের উপর বিশ্বাস হারাবেন না, আপনাদের মানুষ বিশ্বাস যাতে না হয়। আচ্ছা, আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই যে বসুন্ধরা কিংবা ওই যে শিকদার গ্রুপ, এদের বিরুদ্ধে যে সমস্ত দুদকের মামলাগুলো ছিল, এই সরকার দিক মানে নির্দেশনার দিক দিয়ে আপনারা মামলাগুলো আবার চালু করেন। এই মামলা বন্ধ করতে কে বলেছে আপনাকে? তাহলে দেখতেন যে মানুষের মনে তাদের মধ্যে একটা আস্থা আসতো যে না, এই সরকারটা তো আসলে করাপশনের বিরুদ্ধে একটা জোরালো ভূমিকা, সেগুলো তো নিচ্ছে। জি, আমরা উল্টাটা আরেকটা জিনিস দেখলাম, সবকিছু যেন আগের ধারাতে ফিরে যাচ্ছে। কেন বললাম? ব্যাংকিং সিস্টেমের বোধহয় একটা কি নিয়ম চেঞ্জ হয়েছে, যে ব্যাংকগুলোকে আগের মালিকের কাছে ফেরত দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে। এবং অনেকে বলছেন যে এই নিয়মের পরে, এটা সংসদে পাশও হয়েছে, এই নিয়মের পরে এস আলমের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই কথা আবার বেশি গুরুত্ব পেয়েছে এই কারণে, এটাও আমার একজন আমাকে বললো, এই যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর আছেন, এই গভর্নর নাকি বিভিন্ন প্রক্রিয়া এস আলমের ভাইয়ের কোন এক ব্যবসার সঙ্গে নাকি পার্টনার নাকি ছিলেন। তো আমরা কি আগের ধারায় ফিরে যাচ্ছি আলটিমেটলি? না, সেটাই দুঃখজনক, এবং মানুষের মনে এই সন্দেহ হওয়া খুবই স্বাভাবিক। আমি আপনাকে আর একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার মনে আছে যে সালাউদ্দিন সাহেব যখন শিলং থেকে ফিরে আসলেন, এসে উনি নির্বাচনী এলাকায় গেলেন, কেমন যে যে প্রাডো গাড়িতে তিনি চলাফেরা করছেন, পত্রিকায় আসলো যে এটা এস আলমের গাড়ি। তো তখন তাকে জিজ্ঞেস করা হইলো যে এস আলমের গাড়ি আপনি কেন ব্যবহার করতে, বলে যে আমি তো জানতাম না এটা এস আলমের গাড়ি। পরে দেখা গেল কি, যে তার ছেলে এইখানে বিভিন্ন পত্র পত্রিকায় দেখলাম যে এস আলমের ব্যবসার স্বার্থগুলো দেখতেছে এখানে। তো এটা তো আমার বিশ্বাস তারেক রহমানের অগোচরে হয় নাই। অনেকে বলতেছে যে এগুলো আগের থেকে এগুলো ডিল করা ছিল। তারেক রহমানের লন্ডনে এরকম ভাবে জীবনযাপন করছে, টাকা পয়সা কে দিছে? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক না? আপনি তো এই জিনিসগুলো তো এই জিনিসগুলো তো স্বচ্ছতা চাই, এই জিনিসগুলো জবাব চাই আমরা, মানুষের মধ্যে এই প্রশ্ন আছে। তা না হলে আপনি এসালামের বিরুদ্ধে তো আরো শক্তভাবে ধরা উচিত ছিল, সেটা তো হচ্ছে না। তো আপনি যে কথাটা বললেন যে মনে হচ্ছে আগের অবস্থায় সবকিছু আছে, তো আমরা তো সেটাই দেখতে পাচ্ছি যে এগুলো মনে হচ্ছে যে ওই ইউনূসের আমলে যা ছিল সেগুলাই, বা হাসিনার আমলে যা ছিল সেগুলাই মানে ধারাবাহিকভাবে চলে আসছে। তার মানে মানুষের মনে হচ্ছে কি, যে ক্ষমতার যত পালা বদল হোক না কেন, রদ বদল হোক না কেন, মানে খালি ক্ষমতার যারা শীর্ষে থাকে তাদের চেহারার পরিবর্তন হয়, কিন্তু মূল ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। যে আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে ইউনূস সাহেব উনি সাধারণত কোনো কথাবার্তা বলেন না এসব নিয়ে, চুপচাপ থাকেন। আজকে সিএনএন এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। আজকে উনি ফেসবুকে লম্বা পোস্ট দিচ্ছে তার সম্পর্কে। চিন্তা করেন, বাংলাদেশে 315 জন শিশু মারা গেছে, এটা নিয়ে কোনো বক্তব্য নাই, এবং তার আন্ডার হিজ ওয়াচ, তার শাসন আমলের কারণেই এই মানে ব্যর্থতার কারণে এটা হয়েছে, সেটা নিয়ে সে একটা কথা বলে না। কিন্তু টেড টার্নারকে তার পূজা করতে হবে, যেহেতু সে আমেরিকান, হয়তো তার কাছে পয়সা করিও নিছে, বুঝলেন? তো এখন মানুষের দেখেন, এই লোকটাকে মানুষ ঘৃণা করবে না কেন আমাকে বলেন? না, আসলে খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা শুনেন, ডক্টর ইউনূস টেট্টার মারা গেছেন, সেই অনুযায়ী সে শেখ রাহমানি একটা পোস্ট দিয়েছে, ভালো কথা। এটা নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নাই, কোন লোক মারা গেলে শোক প্রকাশ করে পোস্ট দিতেই পারে। কিন্তু যে 300 শিশু বাংলাদেশে মারা গেল, এবং আরো মারা যাবে, আরো যাবে, তারা মারা যাবে। যে মৃত্যুর জন্য ওনার সরকারের দায় পুরোটাই প্রায় বলতে গেলে। এবং এটা বর্তমান সরকার প্রধান তিনিও দাবি করছেন যে আগে সরকারগুলির দায়। তার মানে যদি অর্ধেকও ধরি, 50% দায়িত্ব ওনার, সেটা নিয়ে ওনার কোনো দুঃখ বোধ নেই, এবং তার কোনো অনুশোচনা নাই, এটা নিয়ে কোনো অনুশোচনা নাই। মানে কি লেভেলের মানে মানে দেশদ্রোহী একটা লোক, আমি খালি সেটা ঠিক। যাই হোক, আশা করি যে তারেক রহমান এই জিনিসগুলো শুনবেন বা বুঝবেন। জি, আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা যার আচরণে, যার কর্মকাণ্ড নিয়ে দুঃখিত হই, আবার শুনতে হয় তিনি নাকি আরো অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে বসছেন। আমরা প্রত্যাশা করি আমরা যা শুনেছি সেটা ভুল শুনেছি, সেটা কখনোই বাস্তবায়িত হবে না, এই প্রত্যাশা আমাদের থাকতো। আপনারা ভালো থাকবেন, পর্যন্তই, আল্লাহ হাফেজ।